কি হলো মেঘনা, তোমাকে দেখে মনে হচ্ছে তো তুমি ভীষণ অসুস্থ। তোমার শরীর ঠিক আছে তো? জ্বর সর্দি হলো নাকি আবার? না না, আসলে আমি একটু আগেই নার্সিং হোম থেকে অ্যাবর্শন করিয়ে এসেছি, আর সেই জন্যই শরীরটা খুবই উইক লাগছে। ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। মেঘনার মুখে এমন কথা শুনে বিপ্লব প্রচন্ড পরিমাণে অবাক হয়। তুমি কি বলছোটা কি মেঘনা? তুমি কবে প্রেগন্যান্ট হলে? আমি কিছু জানতেও পারলাম না, আর তুমি আমাকে না জানিয়ে আমার বাচ্চার অ্যাবর্শন করিয়েও চলে এলে। এত সাহস তুমি কোথা থেকে পেলে? তুমি জানো এই খুশির খবরের জন্য কতদিন থেকে আমি অপেক্ষা করে আছি? শাট আপ বিপ্লব, আমার কোনো বাচ্চা চাই না, ওকে? কারণ আমার বাচ্চার কোনো দরকার নেই। আমি প্রেগন্যান্ট হয়ে আমার ফিগার নষ্ট করতে পারবো না, সেই জন্য আমি বাচ্চাটাকে নষ্ট করে এসেছি। কিন্তু তুমি কি আমার কাছ থেকে একবার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছো? এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা একা কিভাবে নিয়ে নিলে? দেখো, লিগালি কিন্তু বাচ্চাটা আমার, তাই আমার বাচ্চাকে আমি রাখবো নাকি নষ্ট করব সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। কারণ বাচ্চার জন্ম নিশ্চয়ই তুমি দেবে না। আমি এই মুহূর্তে কিছুতেই বাচ্চা কাছে নিয়ে নিজের সৌন্দর্য, নিজের ফিগার নষ্ট করতে পারবো না। আর একটা মেয়ে মা হতে চাই কি চাই না, সেক্ষেত্রে তার স্বাধীনতা থাকা দরকার। মেঘনার কথা শুনে বিপ্লবের আর কিছু বলার থাকে না। বিপ্লব মনে মনে প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। অন্যদিকে মেঘনা এবং বিপ্লবের সব কথা শুনে ফেলে তাদের বাড়ির কাজের মেয়ে সঙ্গীতা। মেঘনার কথা শুনে সঙ্গীতার খুবই খারাপ লাগে। সে মনে মনে ভাবে, হে উপরওয়ালা, জানি না তুমি কবে আমার শূন্য কোল ভরে দেবে। আমি কতদিন ধরে একটা বাচ্চার জন্য অপেক্ষা করছি, কিন্তু তুমি আমার প্রার্থনা কিছুতেই শুনছো না। আর এদিকে যারা বাচ্চা চাই না, তুমি তাদের গর্ভে সন্তান দিচ্ছ। তুমি আমার প্রার্থনা কবে শুনবে? সঙ্গীতা তার স্বামী মদনের সঙ্গে বাস করত। মদন দিনমজুরের কাজ করে। দিনমজুরের কাজ করে সে বেশি টাকা উপার্জন করতে না পারায় সঙ্গীতা ও মেঘনা এবং বিপ্লবদের বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করে। সঙ্গীতা এবং মদনের বিয়ের 4 বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত তারা বাবা মা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেনি। তাই তারা সর্বদাই উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। অন্যদিকে মেঘনা ভীষণই বড়লোক ঘরের বউ ছিল। সে সবসময় নিজের রূপচর্চা এবং শরীর চর্চা নিয়েই ব্যস্ত থাকত। সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে বলে মনে করত। আর সে নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে কিছুতেই ভাবতে পারে না। এমনকি সে কখনো মাও হতে চায় না। তাই সে প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও তার স্বামীকে কিছু না জানিয়েই অ্যাবর্শন করিয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন মেঘনা যখন জিমে এক্সারসাইজ করতে থাকে, তখনই হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায়। হ্যালো, আমি মেঘনা জিম ট্রেনার বলছি। আপনার ওয়াইফ এক্সারসাইজ করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। এই শুনে বিপ্লব খুবই ভয় পেয়ে যায়। তাই সে তাড়াতাড়ি হসপিটালে গিয়ে পৌঁছায়। মেঘনাকে চিকিৎসা করে ডাক্তার জানায় যে মেঘনা আবারও মা হতে চলেছে। এই শুনে বিপ্লবের খুশির কোনো ঠিকানা থাকে না। কিন্তু মেঘনা একটুও খুশি হতে পারে না। বিপ্লব, আমি এখনই অ্যাবর্শন করাতে চাই, কারণ আমার বাচ্চা চাই না। আমি মা হতে পারবো না, কারণ মায়ের দায়িত্ব পালন করা খুবই কঠিন। একবার আমি যদি মা হয়ে যাই, তারপরে আমি নিজেকে নিয়ে ভাবতেই পারবো না। প্লিজ, আমি বাচ্চাটা কোনো রকমে জন্ম দিতেই চাই না। এই শুনে বিপ্লব প্রচন্ড পরিমাণে রেগে যায়। দেখো মেঘনা, তুমি কিন্তু অলরেডি এর আগে এরকম একটা ভুল করেই ফেলেছো। আর দ্বিতীয়বার যদি তুমি এরকম অ্যাবর্শন করার চিন্তা ভাবনা করেও থাকো, আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তোমার বাচ্চার দরকার নাই থাকতে পারে, কিন্তু আমি বাচ্চা চাই। ঠিক আছে, তোমার বাচ্চা চাই তাই তো? ওকে ফাইন, আমি তোমাকে বাচ্চা দিয়ে দেবো। কিন্তু দয়া করে বাচ্চার দায়িত্ব পালন করার কথা আমাকে বলো না, কারণ এসব আমি করতে পারবো না। তোমাকে একাই কিন্তু বাচ্চাটাকে মানুষ করতে হবে। এভাবেই মেঘনা এক প্রকার বাধ্য হয়ে বাচ্চা জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে উপরওয়ালার কৃপায় সঙ্গীতাও গর্ভবতী হতে পারে। কিন্তু তাদের দুজনের জীবনের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। যেখানে মেঘনা গর্ভবতী হওয়ার পর থেকে সারাদিন বিছানার উপর শুয়ে থাকে, অন্যদিকে সঙ্গীতা গর্ভবতী অবস্থাতেই মেঘনাদের সারা বাড়ির কাজকর্ম করতে থাকে। সেই সাথে মেঘনা সঙ্গীতারও অনেক খেয়াল রাখে। সঙ্গীতা সারাদিন বিছানার উপর শুয়ে শুয়ে শুধু অর্ডারই করে। সঙ্গীতার এমন আচার ব্যবহার দেখে তার শাশুড়ি মা কমলা দেবী বলে, দেখো বৌমা, এই অবস্থায় খুব বেশি বিশ্রাম করা কিন্তু ঠিক নয়। তুমি তো সারাদিন শুয়েই থাকছো, একটু হাঁটাচলা করো, না হলে কিন্তু তোমার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। আপনি চুপ করুন। প্রেগনেন্ট আমি নাকি আপনি? তাই আমার কষ্ট আমি ছাড়া আর কেউ বুঝবে না। আর আজকে আমাকে প্রেগনেন্ট হয়ে ঘরে বসে থাকতে হচ্ছে শুধুমাত্র আপনার জন্য। আপনার তো ঠাম্মি হবার খুব শখ, তাই না? জানি না আপনি 3-4টে বাচ্চার কিভাবে জন্ম দিয়েছেন, সেই জন্য এখন 50 বছর বয়সেই আপনাকে দেখে 80 বছরের বুড়ি বলে মনে হয়। নিজের শাশুড়ি মায়ের সঙ্গে এরকম বাজে ব্যবহার করতে দেখে সঙ্গীতা খুবই অবাক হয়। আর সে মনে মনে ভাবে, তারও যদি শাশুড়ি মা থাকতো, নিশ্চয়ই এরকম ভাবেই তার খেয়াল রাখতো। দেখতে দেখতে 9 মাস কেটে যায়। একদিকে সঙ্গীতার সরকারি হাসপাতালে নর্মাল ডেলিভারি হয়, আর সে একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। এই দেখে সঙ্গীত এবং বিপ্লব প্রচন্ড পরিমাণে খুশি হয়। তারা দুজনে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তারা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে মিষ্টিমুখ করায়। অন্যদিকে মেঘনা শহরের সবচেয়ে বড়
নার্সিং হোমে সি সেকশনের মাধ্যমে একটি ছেলের জন্ম দেয়। এর ফলে বিপ্লব খুশি হলেও মেঘনা একটুও খুশি হতে পারে না। এই নাও তোমার বাচ্চা, এবার তুমি খুশি তো? তুমি বাবা হতে পেরেছো। আশা করছি তোমার মনের ইচ্ছেটা পূরণ করতে পেরেছি। আর দ্বিতীয়বার আমাকে মা হওয়ার কথা বলবে না। এই ফার্স্ট আর এটাই লাস্ট, ওকে? 2-4 দিনের মধ্যেই মেঘনা নার্সিং হোম থেকে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে কোনোভাবেই তার বাচ্চার কোনো রকমের খেয়াল রাখে না। তার ছেলে যখনই কাঁদে সে প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে। আরে দূর, শান্তিতে আমাকে একটু রিলস ভিডিও বানাতেই দিচ্ছে না। এমনিতেই 9 মাস আমার পেটে ছিল বলে আমি তেমন একটা রিলস ভিডিও বানাতে পারিনি। ভাবলাম এবার হয়তো শান্তিতে রিলস করতে পারবো, কিন্তু সারাদিন ভ্যা ভ্যা করে কাঁদলে বাড়িতে টেকা মুশকিল হয়ে যাবে যে। এই চুপ কর বেয়াদব। মেঘনা, তুমি এইটুকু একটা বাচ্চা ছেলেকে এইভাবে বকাবকি করলে? ও তো এখন কিছুই বোঝে না। আমার মনে হয় পল্টুর খিদে পেয়েছে, তুমি পল্টুকে দুধ খাইয়ে দাও, তারপর আমি না হয় পল্টুকে নিয়ে খেলবো। না, আমি আর কিছুতেই একে দুধ খাওয়াতে পারবো না, কারণ এমনিতেই মা হওয়ার পর আমার ফিগারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমি একে দুধ খাইয়ে আর কিছুতেই নিজের ফিগার নষ্ট করতে পারবো না। তুমি বরং বাইরে থেকে দুধ কিনে নিয়ে এসে তোমার ছেলেকে খাইয়ে দাও। আর হ্যাঁ, আমি কয়েকদিনের মধ্যেই জিম জয়েন করব, কারণ আমার আগের ফিটনেস, আগের ফিগারটা আমাকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু মেঘনা, তুমি এখনই জিম জয়েন করলে কিভাবে হবে? মাত্র 2-3 মাস আগেই তো তোমার সি সেকশন ডেলিভারি হয়েছে। এই মুহূর্তে জিম করা কিন্তু উচিত হবে না। আর তাছাড়া তুমি বাড়িতে না থাকলে আমাদের পল্টুর কে খেয়াল রাখবে? কেন, পল্টুর খেয়াল রাখার জন্য পল্টুর বাবা আছে তো। তোমার তো বাবা হওয়ার খুব শখ ছিল, তাই না? নাও, এবার বাবার দায়িত্ব পালন করো। আমি তো আগেই বলে দিয়েছিলাম আমি মায়ের কোনো দায়িত্ব পালন করতে পারবো না। এসব আমার ভালো লাগে না। এই বলে মেঘনা সেখান থেকে চলে যায়। অন্যদিকে সঙ্গীতা তার বাচ্চার খুবই আদর যত্ন করে, তাকে সময় মতো দুধ খাওয়াই, আবার সময় মতো নিজের মেয়ে বাবলির তেল মালিশও করে। একদিন বাবলিকে কাঁদতে দেখে সঙ্গীতা বলে, আহারে, আমার বাচ্চাটার খিদে পেয়েছে, এসো সোনামা, আমি তোমাকে দুধ খাইয়ে দিই, এসো। সঙ্গীতা, আমরা তো এখন বাবলিকে বাজার থেকে দুধ কিনে নিয়ে এসে খাওয়াতে পারি, কেননা বাবলি বারে বারে দুধ খাওয়ার জন্য তোমাকে বিরক্ত করে। আমার মনে হয় বাবলির পেট ভরছে না। তুমি কি পাগল হয়ে গেছো? বাচ্চা মায়ের কাছে দুধ খেতে চাইছে, এতে মা কখনোই বিরক্ত হতে পারে না। আর আমি কিছুতেই আমার মেয়েকে বাইরের কোনো দুধ খাওয়াতে পারবো না, কারণ মায়ের দুধ বাচ্চার পক্ষে ভীষণ উপকারী। আচ্ছা বলছি, তেল শেষ হয়ে গেছে, কিন্তু তুমি তেল নিয়ে এসো। বাবলিকে দুধ খাওয়ানোর পর আমি তেল মালিশ করবো। এভাবেই দেখতে দেখতে আরো 1 মাস কাটে। মেঘনা আর কোনো চিন্তা না করে আবার জিম জয়েন করে। সে আগের মতো নিজের ফিগার ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেকক্ষণ ধরে জিমে সময় কাটায়। এমনকি সে রোগা হওয়ার জন্য ডায়েটও করতে শুরু করে। অন্যদিকে সঙ্গীতা আবার মেঘনাদের বাড়িতে কাজ করতে চলে আসে। মেঘনার সাথে করে তার বাচ্চা মেয়েকেও কাজের বাড়িতে নিয়ে আসে। মেঘনা তার বাচ্চা মেয়েকে একপাশে শুইয়ে দিয়ে কাজ করতে শুরু করে। সঙ্গীতা, তুই তোর বাচ্চা মেয়েকে সঙ্গে নিয়েই কাজ করতে চলে এসেছিস, কিন্তু তোর বাচ্চা তো এখন অনেক ছোট। এই ছোট বাচ্চা মেয়েকে নিয়ে তুই কিভাবে কাজ করবি বলতো? তুই তো আরো কয়েক মাস ছুটি নিতে পারতিস। আমি না হয় কয়েক মাসের জন্য অন্য কাজের মেয়েকে দেখে নিতাম। না না মেম সাহেব, আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমি আমার মেয়ের ছোট বড় সমস্ত ইচ্ছেগুলো পূরণ করতে চাই। তাই এখন থেকে আমি আর আমার স্বামী দুজনে মিলে টাকা জমাবো, যাতে আমরা আমাদের মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি। আমি লোকের বাড়িতে কাজ করছি ঠিকই, কিন্তু আমার মেয়েকে যাতে লোকের বাড়িতে কখনোই কাজ করতে না হয়, আমরা সেই চেষ্টাই করছি। সঙ্গীতার কথা শুনে কমলা দেবীর খুবই ভালো লাগে। সে তখন মনে মনে তার মডার্ন বড়লোক বৌমার কথা চিন্তা করে। মেঘনা কিছুতেই তার বাচ্চা ছেলেকে সহ্য করতে পারে না। সে যখনই বাইরে থেকে আসে আর নিজের ছেলেকে কাঁদতে দেখে, তখনই সে প্রচন্ড পরিমাণে চটে যায়। তোর বাবা, আমার আর এই বাড়িতে থাকতে ইচ্ছাই করে না। সারাদিন এই বাচ্চাটা ঢোলের মতো বাজতেই থাকে। এই, তুই বোবা হয়ে জন্ম নিতে পারতিস, তাহলে তোর মুখ থেকে কোনো শব্দই বেরোতো না, আর আমি অন্তত শান্তিতে থাকতে পারতাম। এই বলে মেঘনা তার বাচ্চা ছেলেকে নিজের শাশুড়ি মায়ের কাছে নিয়ে যায়। এই যে ঠাম্মি, আপনার নাতিকে সামলান, আমি প্রচন্ড টায়ার্ড, আমি এখন ঘুমাবো। এই বলে মেঘনা তার ছেলেকে নিজের শাশুড়ি মায়ের কাছে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। আসলে কমলা দেবী নিজেই সবসময় অসুস্থ থাকতো। সে ডায়াবেটিসের পেশেন্ট ছিল, তাই সে তার হাতে পায়ে সবসময় যন্ত্রণা অনুভব করত। সবসময় পল্টুকে সামলানো তার পক্ষে খুবই কঠিন হয়ে পড়ত। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। মেঘনা পল্টুর ঠিক মতো খেয়াল না করায় আর পল্টুকে সময় মতো তেল মালিশ না করায় পল্টুর কোন রকম ভাবে বিকাশ হয় না। এই দেখে বিপ্লব প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। তাই একদিন বিপ্লব পল্টুকে নিয়ে ডাক্তার দেখাতে যায়। দেখুন, আপনাদের ছেলের গ্রোথ কিন্তু পড়ে পড়ে স্থগিত হয়ে গেছে। বাচ্চাটার কোনো রকম ভাবে বিকাশ হচ্ছে না। বাচ্চাটা ঠিক মতো খাবার পাচ্ছে না। আপনার বাচ্চা ভীষণ দুর্বল। আর হ্যাঁ, এখন কিন্তু একে তেল মালিশ করার দরকার, তা না হলে কিন্তু আপনার বাচ্চা পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে। ডাক্তারবাবুর মুখে এই কথা শুনে বিপ্লব প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে পল্টুকে নিয়ে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে।
ওফো, এই তো একটু আগেই বাচ্চাটাকে বাইরে নিয়ে গেলে, এত তাড়াতাড়ি আবার চলে আসলে? এখনই তো কান্না শুরু করবে, আর কিছুতেই থামবে না। অসহ্য একেবারে, কিছুতেই ভালো লাগে না। এই শুনে বিপ্লব মেঘনার গালে ঠাস করে একটা চড় মারে। তুমি মা নাকি ডাইনি বলো তো? তোমার মধ্যে মায়ের তো কোনো রকমেরই বৈশিষ্ট্য নেই। তোমার মতো বাজে মহিলার সঙ্গে আমি কিছুতেই সংসার করতে পারবো না। তোমার জন্য আমার ছেলে পঙ্গু হতে চলেছে, আর তুমি এখনো পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত। যাও, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তারপর যত ইচ্ছে নিজেকে নিয়ে চিন্তা করো। আমি দরকার পড়লে দ্বিতীয় বিয়ে করবো, যাতে আমি আমার ছেলেটাকে একটা ভালো মা দিতে পারি। বিপ্লবের মুখে এমন কথা শুনে মেঘনা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও বিপ্লব, আমার ভুল হয়ে গেছে। আমি এতদিন পর্যন্ত নিজের সৌন্দর্যের অহংকারে ডুবেছিলাম। আমি মনে করতাম মা হওয়ার পর আমি নিশ্চয়ই দেখতে খারাপ হয়ে যাব, কিন্তু আমি আমার বাচ্চাটার কথা একবারও ভেবে দেখিনি। আমার জন্য আমার বাচ্চা পঙ্গু হয়ে যাবে, এটা আমি কখনোই হতে দেব না। আমাকে ক্ষমা করে দাও বিপ্লব, দয়া করে আমাকে তুমি ছেড়ে দিও না। তখন সেখানে সঙ্গীতা এসে বলে, ম্যাডাম, এখনো কিন্তু বেশি দেরি হয়নি। আপনি এখন থেকে আপনার ছেলের খেয়াল রাখা শুরু করুন। সময় মতো দুধ খাওয়ান আর সময় মতো তেল মালিশ করুন। আপনি যদি বলেন আমি তেল মালিশ করাটা আপনাকে শিখিয়ে দেব। আসলে ম্যাডাম, বাচ্চাদের জন্য মায়ের ভালোবাসা মমতা ভীষণ প্রয়োজন, কারণ মায়ের জায়গাটা কেউ কখনো নিতে পারে না। এই শুনে মেঘনা খুবই লজ্জিত হয়ে পড়ে। মেঘনা সঙ্গীতার কাছ থেকে কিভাবে বাচ্চার খেয়াল রাখতে হয় সবকিছু শিখতে থাকে, এবং কিভাবে বাচ্চার তেল মালিশ করতে হয় সেটাও সঙ্গীতার কাছ থেকে সে শিখে ফেলে। ধীরে ধীরে মেঘনার মনে বাচ্চার প্রতি মায়া মমতার সৃষ্টি হয়। এখন মেঘনা তার ছেলের খুবই ভালো মতো খেয়াল রাখে, আর এক মুহূর্ত মেঘনা তার বাচ্চাকে ছাড়া থাকতেই পারে না। অনেকবার তোর মাকে বলেছিলাম মেয়েকে শহরে পাঠিও না। সবাই শহরে গিয়ে শহুরে হতে চায়, নিজের শিক্ষা সংস্কৃতি সব ভুলে যায়। আমি তো জানি, এরকম কতজনকেই তো দেখলাম। তোর মা তো আমার কথা শুনলো না। তবে আর যাই বল, তোর কিন্তু সাহস আছে। এরকম কুকর্ম করে খুব কম লোকই সাহস করে আবার নিজের বাড়িতে ফিরে আসে। ওসব সাহস টাহস কিছুই নয় কাকিমা, সবাই আসলে এতটা নির্লজ্জ হয় না। আমি যদি এরকম জঘন্য কাজ করতাম, তাহলে কোনো মতেই লজ্জার মাথা খেয়ে এভাবে সবার সামনে ঘুরে বেড়াতাম না। আর এতই যখন ফুর্তি করার শখ, তাহলে এই বাচ্চার বাবার সাথে বিয়েটা করে নিলি না কেন? এখন তো তোর জন্য আমাদের বাবা মায়েরাও আমাদের শহরে পাঠাতে ভয় পাবে। তোমরা না জেনে আমার নামে এত কিছু কেন বলছো? আমার দিকটা তোমরা কেউ ভেবে দেখেছো? একবারও ভাবছো না যে তোমাদের এই ব্যবহারে আমার কতটা কষ্ট হচ্ছে? আর সোনালি, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুইও আমাকে বিশ্বাস করছিস না? কি বিশ্বাস করব বলতো? এটা একটা বিশ্বাস করার মতো কথা? তুই মা হবি সেটা? তোর পেটে একটা বাচ্চা বড় হচ্ছে, আর তুই বলছিস এরকম হওয়া সম্ভব নয়? তুই এমন কিছু করিসনি, তাহলে পেটের বাচ্চাটা কি ম্যাজিক করে হলো? আর যাকে খুশি বোকা বানাতে পারিস, আমাকে বোকা বানাতে আসিস না প্লিজ। আমি তোকে ছোট থেকে চিনি। হ্যাঁ, সেই জন্যই তো বলছি যে আমাকে একটু বিশ্বাস কর। তুই যেমন ভাবছিস আমি তেমন কিছু করিনি। সারা গ্রামে সবাই আমাকে নিন্দা করছে। তুই আমার বন্ধু, তুই একটু আমার পাশে থাক। কেন থাকবো তোর পাশে? যখন তোকে সাবধান হতে বলতাম, তুই আমাকে বলতিস আমি নাকি জ্ঞান দিচ্ছি। আমার কোনো কথা শুনিসনি। রাতের পর রাত হোস্টেলে না থেকে অন্য অন্য জায়গায় থেকেছিস। সেসব আর কেউ না জানলেও আমি তো জানি, তাই আমি তোর পাশে কোনো মতেই থাকতে পারবো না রে। শ্রাবণীর কথা কেউ শোনে না। সবাই তাকে সুযোগ পেলেই অপমান করে। গ্রামে যেখানে সে যায় সেখানেই তাকে নিয়ে কান ঘুষো শুরু হয়ে যায়। এইভাবেই শ্রাবণী এবং তার মা মন্দিরা দেবীর জীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। শ্রাবণী এবং তার মা বিলাসপুর নামে একটি গ্রামে থাকত। শ্রাবণীর মা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে। শ্রাবণী কলেজের পড়াশোনা শেষ করে আরো উচ্চতর শিক্ষার জন্য শহরে পড়তে যেতে চেয়েছিল, কিন্তু মন্দিরা দেবী একদমই মন থেকে রাজি হয় না। তুমি যদি না চাও তাহলে আমি কোথাও যাব না। তুমি চিন্তা করো না মা। আমি আসলে ভেবেছিলাম শহরে গিয়ে একটা চাকরির কোর্স করব, তারপর ভালো চাকরি পেলে তোমাকে শহরে ডেকে নেব, আর না হয় তোমাকে অনেক অনেক টাকা পাঠাবো। তুমি গ্রামের বাড়িতেই শান্তি করে থাকতে পারবে। আমি জানি রে মা, তুই আমার জন্য অনেক ভাবিস, কিন্তু মায়ের মন তো, তাই একা একা নিজের একমাত্র মেয়েকে অত দূরে ছাড়তে খুব চিন্তা হয়, আর কিচ্ছু নয়। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি যাব না শহরে। গ্রামেই কোনো ছোটখাটো কাজ খুঁজে নেব, ওতে আমাদের দুজনের ঠিক চলে যাবে। মন্দিরা দেবী জানে যে শ্রাবণী এই কথাটা অনেক কষ্ট পেয়ে বলছে, কিন্তু তার কিছু করারই ছিল না।
সে তার একমাত্র মেয়েকে এভাবে একা একা শহরে যেতে দিতে চায়নি। কিন্তু এই ঘটনার পর শ্রাবণী কেমন যেন পাল্টে যায়। সে সারাদিন কেমন যেন দুঃখে দুঃখে থাকে, অন্যমনস্ক হয়ে থাকে। কোনো কাজে তার মন ঠিক করে বসে না, ঠিকভাবে কারোর সঙ্গে কথাও বলে না, তার বন্ধুদের সঙ্গে সে বাইরেও যায় না। এই শ্রাবণী, কই গেলি রে? তুই কি আজকেও যাবি না আমাদের সঙ্গে? চল, আজকে আমরা সবাই মেলায় ঘুরতে যাব, তুইও চল, খুব মজা হবে, তাড়াতাড়ি চল। না রে, আমি যাব না, আমার ভালো লাগছে না। আমার ঘরে অনেক কাজ আছে, আমি এখন সেগুলো করব। আর মেলা তো এখন অনেক দিন আছে, আমি পরে একদিন চলে যাব। আজকে আমাকে জোর করিস না প্লিজ, তোরা ঘুরে আয়। মন্দিরে দেবী কিছুটা হলেও বুঝতে পারে তার মেয়ের এরকম পরিবর্তনের কারণ কি। এইভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন মন্দিরে দেবী কাজ থেকে ফিরে শ্রাবণীকে ডাকতে থাকে। শ্রাবণী, এই শ্রাবণী, এদিকে আয় তো মা একবার। শ্রাবণী সেখানে এলে মন্দিরে দেবী তাকে বলে, এই নে টাকাটা রাখ। শহরে গেলে কিছু টাকা তো হাতে রাখতে হবে, তাই না? এই কটা টাকাতে হয়ে যাবে তো, নাকি আরো লাগবে? এইটুকু টাকাতে কিছুদিন একটু চালিয়ে নিস, তারপর আমি পরে টাকা পাঠাবো, কেমন? আমি কেন শহরে যাব? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। তুই আমার জন্য শহরে গিয়ে টাকা রোজগার করে আমাকে ভালো জীবন দিবি বলে এত কিছু ভাবছিস, আর আমি তোর জন্য এইটুকু ভাবতে পারবো না বল? তুই শহরে যা, গিয়ে পড়াশোনা কর, ভালো একটা চাকরি পেলেই আমাকে ডেকে নিবি, আমরা মা মেয়ে মিলে একসঙ্গে থাকবো। কয়েকদিনের মধ্যে শ্রাবণী শহরে চলে যায়। সেখানে গিয়ে শহরের আদব কায়দা সবকিছুতেই সে নিজেকে পুরোপুরি ভাবে মানিয়ে নেয়। পড়াশোনার পরে যেটুকু সময় থাকে সেটা সে তার বন্ধুদের সঙ্গে কাটায়। শহরে এসে নিজের কর্তব্য সে কখনোই ভোলে না, কিন্তু তার শহরের বন্ধুদের সঙ্গে সে বিভিন্ন রকম খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে। ডিস্কোতে যাওয়া, মদ খাওয়া, আরো বিভিন্ন রকমের নেশা করা ইত্যাদি। কোনো কোনো দিন নেশা করে তার অবস্থা এমনই হয়ে যেত যে সে হোস্টেলেও ফিরে আসতে পারত না। একদিন সকালবেলা সোনালি তাকে ফোন করে। কিরে শ্রাবণী, তুই এখনো হোস্টেলে ফিরিসনি তাই না? তুই শহরে গিয়ে এরকম পাল্টে যাবি আমি তো কল্পনাও করিনি। আগে আমাদের সাথে ঘুরতে বেরোতে বললে, ঘরের কাজ আছে বলে তুই এড়িয়ে যেতিস, আর এখন পার্টি করে রাতের পর রাত বাড়ি ফিরিস না। তুই শহরে গিয়ে এরকম বদলে যাবি আমি তো ভাবতেই পারিনি। সকাল সকাল জ্ঞান দিতে ফোন করেছিস নাকি? আমার একটুও মুড নেই তোর জ্ঞান শোনার মতো, বিশ্বাস কর। তোকে সকালে ফোনে না পেয়ে তোর মা তোর হোস্টেলে ফোন করেছিল, সেখান থেকে জানতে পেরেছে তুই হোস্টেলে নেই, তাই আমাকে বললো তোর খোঁজ নিতে, সেই জন্যই তো ফোন করলাম। তুই শহরে পড়াশোনা করছিস, তুই আমার থেকে অনেক বেশি শিক্ষিত আমি জানি, আমি তোকে জ্ঞান দেবো কেন বল? এই বলে সোনালি ফোন রেখে দেয়। পরে মন্দিরা দেবীও শ্রাবণীকে ফোন করে অনেক বকাবকি করে। এইভাবেই দিন কাটতে থাকে, কিন্তু মাঝে মাঝে শ্রাবণীর খুব শরীর খারাপ হতে থাকে। কোনোদিন তার সকালে উঠেই বমি হয়, কোনোদিন সে মাথা ঘুরে পড়ে যায়। তার এই অবস্থা দেখে হোস্টেলের বন্ধুরাও চারিদিকে নানান রকম কথা বলাবলি করতে থাকে, তাকে দেখেই হাসাহাসি করতে থাকে। এই তোদের ব্যাপারটা কি বলতো? আমাকে দেখলেই হাসি পায় তোদের? আমাকে কি দেখে তোদের কার্টুন মনে হয়? অদ্ভুত সব রুমমেট পেয়েছি, আমার শরীর এত খারাপ, কোথায় তোরা ডাক্তার ডাকবি তা নয়, আমাকে নিয়ে হাসাহাসি করছিস। অদ্ভুত বন্ধু তোরা। তোর যা অবস্থা তাতে তোকে সাধারণ কোনো ডাক্তার নয়, একেবারে গাইনোকোলজিস্ট দেখাতে হবে। তোরা এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বমি হলে গাইনোকোলজিস্ট কে দেখায়? বমি হলে, মাথা ঘুরলেই তো গাইনোকোলজিস্টকে দেখায় রে বোকা। তুই প্রেগনেন্ট, তুই নিজেই সেটা বুঝতে পারছিস না। আমি ভাবতাম গ্রামের মেয়েরা সহজ সরল হয়, কিন্তু তুই তো আমাদের থেকে এক কাঠি ওপরে। রাতের পর রাত হোস্টেলে ফিরিসনি, কোথায় কোথায় থেকেছিস তুই জানিস বাবা। তার বন্ধুদের কাছে এমন কথা শুনে শ্রাবণী খুবই ভয় পেয়ে যায়। সে জানে সে এমন কিছু করেনি যার জন্য তাকে এসব কথা শুনতে হবে, কিন্তু তার নিজের অবস্থা দেখে তার নিজেরও খুব ভয় হতে শুরু করে। গর্ভাবস্থার স্বাভাবিক নিয়মেই তার পিরিয়ডস হওয়াও বন্ধ হয়ে যায়। শ্রাবণী খুবই ভয় পেয়ে যায়। ধীরে ধীরে তার শরীরের নানান রকম পরিবর্তন আসে। তার পেট দেখলেই তার গর্ভাবস্থার কথা বুঝতে পারা যেত। এমন অবস্থায় তাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়। আমাদের হোস্টেলে অনেক ভদ্রবাড়ি থেকে মেয়েরা আসে, ওরা এখানে এসে পড়াশোনা করে চাকরি করে। ওদের সাথে তোমাকে রাখলে ওদের পড়াশোনার পরিবেশ নষ্ট হবে, বুঝতেই তো পারছো।
তাই আমি আর চাই না তুমি এখানে থাকো। তুমি হয় গ্রামে ফিরে যাও, আর না হয় অন্য কোথাও নিজের ব্যবস্থা করে নাও। এই অবস্থায় তোমার গ্রামে ফিরে যাওয়াটাই ঠিক হবে, তাহলে তোমার মা তোমার যত্ন করতে পারবে। কিন্তু ম্যাডাম, আমার পড়াশোনার কি হবে? আমি পড়াশোনা না করতে পারলে চাকরি করব কিভাবে? আর চাকরি না করতে পারলে মায়ের খেয়াল কিভাবে রাখবো? মা অনেক কষ্ট করে আমাকে এখানে পাঠিয়েছে। প্লিজ ম্যাডাম, একটু দয়া করুন। এসব করার আগে মায়ের কথা মাথায় আসেনি? এইটুকু মেয়ে নিজের পায়ে ঠিকভাবে দাঁড়াতে পারোনি, আর আরেকটা জীবনের দায়িত্ব মাথায় চাপিয়ে নিয়েছো। দেখো, আমাদের হোস্টেলের কিছু নিয়ম আছে, তাই আমি তোমাকে এখানে থাকতে দিতে পারবো না। এবার এসো তুমি। শ্রাবণী অনেক বোঝানোর চেষ্টা করলেও জয়িতা দেবী তার কোনো কথাই শোনে না। সব আশা ছেড়ে শ্রাবণীকে গ্রামে ফিরে আসতে হয়। সে গ্রামে ফিরে আসার সঙ্গে সঙ্গেই তাকে দেখে সবাই নানান রকম কথা বলতে থাকে। তার পাড়া প্রতিবেশী, এমনকি তার ছোটবেলার বন্ধু সোনালিও তাকে সকলের সামনে অপমানিত করে। সে ঘরে এলে তার মা মন্দিরে দেবী তাকে দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। মা, তুমি বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি যাতে তোমার মাথা হেট হয়। হ্যাঁ, আমি বন্ধুদের সঙ্গে পার্টি করেছি, কিন্তু কখন আমি নিজের সীমা ভুলে যাইনি। আমি জানি মা, তুই অনেক সহজ সরল, তাই জন্যই তো তোকে শহরে যেতে দিতে চাইনি। শহরে সবাই ভালো হয় না, অনেকে গ্রামের লোকেদের ভালো মানুষের সুযোগ নিয়ে তাদেরকে ঠকায়। আমি জানি তোকেও ঠকানো হয়েছে। তুই বল, বাচ্চার বাবাটা কে? আমি নিজে গিয়ে তার সঙ্গে কথা বলবো। আরে মা, তুমি বুঝতে পারছো না কেন? এরকম কেউ নেই, এরকম কিছুই হয়নি। আমি নিজেই বুঝতে পারছি না আমার সাথে কেন এরকম হচ্ছে। আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছি তোর পেটের ভেতর একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে, আর তুই তার বাবাকেও চিনিস না। ছি ছি শ্রাবণী, তুই এভাবে আমার নাকটা কাটিয়ে দিবি আমি ভাবতেও পারিনি। শ্রাবণী তবুও বারবার করে বলতে থাকে সে কিছু ভুল করেনি। তার মেয়ের জেদের কাছে হেরে মন্দিরে দেবী তাকে তাদের গ্রামেরই একটি ডাক্তারের কাছে নিয়ে যায় চেক আপ করানোর জন্য। চেক আপ করার পর ডাক্তার বলে শ্রাবণী গর্ভবতী। তার কথা শুনে শ্রাবণীর মাথায় আকাশ ভেঙে পড়ে। তার সমস্ত স্বপ্ন, ইচ্ছা সবকিছু ধুলোয় মিশে যায়। এসবের পরেও মন্দিরে দেবী তার মেয়ের অনেক খেয়াল রাখতে থাকে। তাকে সময় মতো খেতে দেওয়া, ওষুধ খাওয়ানো, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া সবকিছুই মন্দিরে দেবী নিজেই করে। এই কারণে গ্রামের লোকেরা অনেক খারাপ কথা বলতে থাকে। কিন্তু শ্রাবণী তার মেয়ে ছিল, সে কিভাবে বাকিদের মতো তার মেয়েকে অবহেলা করবে? একদিন শ্রাবণী একা একা মাঠে ঘুরছে, এমন সময় একজন লোক তার কাছে এসে বলে, আমি আপনাকে অনেকদিন ধরেই দেখছি, আপনি আপনার মায়ের সাথে ঘুরতে আসেন। আপনার স্বামীকে এখানে থাকেন না? আর কাকিমা জেলেন না কেন? এই অবস্থায় আপনার একা একা ঘোরা তো ঠিক নয়। আপনি কে বলুন তো? এই গ্রামে তো আপনাকে আগে কখনো দেখিনি, আর আপনি আমাকে ফলোই বা করছেন কেন? আরে না না, ফলো টলো কিছু নয়। আমি রোজ এই সময়ই মাঠে আসি। আপনাকে কাকিমার সাথে তো রোজই দেখি, আজ দেখিনি তাই বললাম। আর আমি এই গ্রামে নতুন এসেছি। আমি এখানকার হাসপাতালের গাইনোকোলজিস্ট। আসলে গ্রামের অনেক মহিলাই প্রসব করতে গিয়ে ভুল চিকিৎসার কারণে মারা যান, তাই ওনাদের সমস্ত রকম সাহায্য করে ঠিকভাবে সন্তান প্রসব করানোর জন্যই আমাকে শহর থেকে এখানে আনা হয়েছে। শ্রাবণী এবং বিক্রম প্রায় দিনই গল্প করতে থাকে, এবং গল্প করতে করতে শ্রাবণী বিক্রমকে সব কথা বলে। কিভাবে তার এই গর্ভাবস্থার জন্য তার পড়াশোনা বন্ধ হয়, তার বন্ধুরা তাকে অপমান করে, ইত্যাদি ইত্যাদি। সবকিছু শুনে বিক্রম বলে, তুমি তোমার প্রেগন্যান্সি টেস্ট কোথায় করেছিলে? কোনো ডাক্তারের কাছে? টেস্ট তো সেরকম কিছুই হয়নি, তবে আমাদের গ্রামের ডাক্তারের কাছে গিয়েছিলাম। উনি আমার সমস্ত সিমটম শুনে আমাকে কিছু ওষুধ খেতে দিয়েছিলেন। উনি কনফার্ম করে বলেছিলেন যে আমি গর্ভবতী। এইভাবে গর্ভাবস্থা যাচাই করা তো সম্ভব না। তোমার পেট তো অন্য কারণেও ফুলতে পারে। তুমি বরং কাল হসপিটালে এসো, আমি চেক আপ করে বলবো, কেমন? ফলস প্রেগন্যান্সির কথা শুনে শ্রাবণীর মনে আশার আলো দেখা দেয়। সে পরের দিনই তার মাকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে গিয়ে বিক্রম তার নানান রকমের টেস্ট করতে থাকে। সমস্ত টেস্টের রিপোর্ট আসলে জানা যায় যে শ্রাবণী কোনোদিনই গর্ভবতী ছিল না। তার পেটে একটি টিউমার আছে, আর সেই জন্যই তার মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়, এবং টিউমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার পেটও বড় হতে থাকে। বিক্রম তাকে বেশ কিছু ওষুধ লিখে দেয়। শ্রাবণীও মনে করে সব ওষুধ খেতে থাকে। কিছুদিনের মধ্যেই শ্রাবণী একদম সুস্থ হয়ে ওঠে। আমাকে ক্ষমা করে দে শ্রাবণী, তুই আমার ছোটবেলার বন্ধু হওয়া সত্ত্বেও আমি তোকে বিশ্বাস করিনি। আমি যদি বিশ্বাস করে আগেই তোকে হসপিটালে চেক আপ করতে নিয়ে যেতাম, তাহলে এতগুলো দিন
এত লাঞ্ছনা গঞ্জনা তোকে সহ্য করতে হতো না, আমাকে ক্ষমা করে দে শ্রাবণী। এইভাবেই সবাই শ্রাবণীর কাছে ক্ষমা চায়। শ্রাবণী গ্রামে থেকেই ডিস্টেন্ট এডুকেশনের মাধ্যমে চাকরির পড়াশোনা করে এবং কিছুদিন পরে সে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়ে তার মাকে নিয়ে শহরে চলে যায়।